ছোটবেলাতে আমি প্রায় মামার বাড়ি যেতাম। বড় মামা এবং ছোট মামা আমার ভীষণ কাছের মানুষ ছিলেন। তাদের সাথে খেলাধুলো, গাছে চড়া, বাগানের আম কাঁঠাল পেড়ে খাওয়া সারাদিন কেটে যেত দুরন্ত দুঃস্বপ্নায়। কিন্তু রাত বালি আমার বলতে ঘেন্না হচ্ছে যে রাতের আধারে ছোট মামার কুৎসিত দুটি হাত ঘুরে বেড়াতো আমার সারা শরীরে। জানেন জানেন আমার ভীষণ অস্বস্তি হতো, কিন্তু কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারতাম না। সারা রাত আমাকে সে ভোগ করত। জানেন, খুবই কষ্ট হতো। যন্ত্রণাতে সারা শরীর মুচড়ে উঠত। বুক দিয়ে বেরিয়ে আসতে চাইতো এক অব্যক্ত বোবা কান্না। ভাবছেন পুরুষের আবার সেক্সুয়াল মলস্টেশন হয় হয়, পুরুষরাও ধর্ষিত হয়, ঠিক যেমন আমি হয়েছিলাম। আমি ঘেন্নাতে মামার বাড়ি যাওয়া ছেড়ে দিই, তাতেও নিস্তার নেই। সে ছোট অবস্থাতেই একের পর এক শিকার হতে থাকি, কখনো পাড়ার বন্ধুর, কখনো পিসতুতো দাদাদের। জানেন, ছোটবেলাতেই আমি প্রায় পিসির বাড়ি যেতাম, যদিও সেটা খুব কাছেই ছিল। কিন্তু পরীক্ষা শেষে ব্যাগ গুছিয়ে পিসির বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। পিসির ছোট ছেলেকে আমি ভীষণ পছন্দ করতাম মানুষ হিসাবে। একজন বলিষ্ঠ ব্যায়ামবীর ছিলেন তিনি। আবারও আসে সেরকম একটি অভিশপ্ত রাত। আমাকে কাছে টানেন, আদর করতে করতে বলেন, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি, আমি তোকে খুব আনন্দ দেব, দেখবি একদম ব্যথা লাগবে না। ও সেই কুৎসিত আওয়াজ আজও কানে বাজে আমার। এতটা বাজে কুৎসিত চিন্তাধারা ছিল সেই ব্যক্তির। সারা রাত ধরে ধর্ষণ করে আমাকে। আমার চিৎকারে মুখে হাত চাপা দিয়ে হিসিস করে বলতে থাকে, আর একটু, আর একটু, এই তো হয়ে আসছে। সারা রাত কাটা পাঠার মতো ছটফট করতে থাকি আমি। সকালে ক্লান্ত শরীরে খুঁজে পাই সারা শরীরে অসংখ্য আঁচড়, কামড়ের দাগ, গোটা পা রক্তে লাল। আহ, আমার না ভীষণ কষ্ট হতে, জানেন, ভীষণ কষ্ট। কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারতাম না, কারণ প্রথমত কেউ আমার কথা মানতে চাইবে না, দ্বিতীয়ত আমি আমার পছন্দের মানুষটিকে সমাজের সামনে মাথা হেট করে দাঁড়াতে দেখতে পারবো না। আমি আস্তে আস্তে বড় হতে থাকি। ক্লাস 7-এ পড়ার সময় একটি মেয়েকে ভীষণ ভালো লাগে। তার উন্মুক্ত চাহনি, তার মোহময়ী হাসি আমাকে পাগল করে দিত। জানেন জানেন ছোটবেলা থেকে এই গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসতাম আমি। প্রেমিকা বলতে কল্পনা করেছিলাম এমনই একটি সুন্দর রাজকন্যাকে। তাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, তাকে অনুভব করতাম আমার মধ্যে। মনের মধ্যে তার একটি কাল্পনিক প্রতিচ্ছবি সৃষ্টি করেছিলাম, আর সেটাই দেখছিলাম আমার সে ভালোবাসার মানুষটির মধ্যে। তাকে একদিন ভালোবাসার কথা জানাতেই সে সহস্যে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, আমাকে সবার সামনে অপমান করেছিল। আর আমি তা সহ্য করতে পারিনি। বাড়ি এসে ভীষণ কেঁদেছিলাম, জানেন, ভীষণ। আর ঠিক সেদিন থেকে শুরু আমার রক্তের নেশা। রক্ত, টাটকা লাল রক্ত হয়ে উঠেছিল আমার ভীষণ প্রিয় পানীয়। কিভাবে? আরে দাঁড়ান দাঁড়ান, সেই গল্পই তো আসছি। হ্যাঁ, আমার কাছে সময় ভীষণ কম, যা বলার তাড়াতাড়ি বলতে হবে যে। আর কিছুক্ষণ পরে আমার ফাঁসি। তারপরে মুক্তি, চিরমুক্তি। কিছুক্ষণ ডাং ডাং করে শরীরটা শূন্যে চলবে। এরপরে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গমন করবে শূন্য পথে। এ দেখুন, আবার মূল গল্প থেকে সরে আসছি তো। তো রক্তের নেশা আমার কিভাবে হলো সেই প্রসঙ্গে এবার আসছি। আমার বাবা ছোটবেলাতে কোনো কিছু দুষ্টুমি করলেই বেদম প্রহার করতেন, প্রহার দিতেন। কোনো কোনো সময় তো কিছু না করেই কেস খেতাম। কিছু নষ্ট হলে আমার দোষ, কোনো কিছু হারালে সেটাও আমার দোষ। বাবা আমাকে এমনভাবে মারতেন যেন আমি কোনো দাগি আসামি আর বাবার জেলার। ততক্ষণ অবধি মেরে যেতেন যতক্ষণ না উনি ক্লান্ত হচ্ছেন। এসব সহ্য করতে করতে একদিন আমি সত্যিই সহ্য করতে শিখে গেলাম। জানেন, এরপর থেকে না আর কোনো মার গায়ে লাগতো না। মনে হতো যেন পুরো শরীর পাথর হয়ে গিয়েছে। বরঞ্চ বাবার ঘর্মাক্ত শরীর দেখে একটু মায়া হতো। একদিন তো লোহার রড দিয়ে মারার সময় তার হাত থেকে রডটি ছিনিয়ে নিয়ে দু হাত দিয়ে মুচড়ে বেঁকিয়ে ফেলি আর বলি, যাও আর একটি রড নিয়ে এসো, এটা বড্ড পলকা, আমার কিচ্ছু ফিল হচ্ছে না। ততদিন আমি সহ্য করতে করতে পুরো দোস্তর পাথর বনে গেছি। কিছুতেই আর কিছু আসে যায় না। তার মধ্যে ব্যায়ামও শুরু করেছি। তাগড়া তামাটে শরীর মনে প্রতিশোধের আগুন। আর কোনো কিছুকে তোয়াক্কা করি না। শরীরে বাঁধন মজবুত করলেও জানেন, আমার মনটা না ভীষণ ভারী কোমল। ততদিন আমি নিজের একটি টর্চার রুমও বানিয়েছি। সেখানে নিজেকে যতভাবে অত্যাচার করা যায় তাই করতাম। কখনো জ্বলন্ত মোমবাতি ছেঁকা, কখনো খুর দিয়ে সারা হাত ফালাফালা করতাম। তাতে নুন দিতাম, লঙ্কার গুঁড়ো দিতাম। কিন্তু জানেন, এক ফোঁটাও না লাগতো না, বরং তৃপ্তি পেতাম। অভ্যেসে দাঁড়িয়ে গেল, জানেন। এরপর থেকেই শুরু হলো আমার রক্ত পান করা। প্রথমে নিজের রক্ত, এরপর মুরগির রক্ত, তারপর মাছের রক্ত। আর একবার তো স্কুলে এক বন্ধুর গলা কামড়ে ধরেছিলাম। ভাগ্যিস সে মারা যায়নি। আসলে ব্যাপারটা হয়েছিল কি জানেন, ক্লাসের ফাঁকে আমার জামাতে বারবার সে নিজের মন মর্জি মতো পেনের
কালি দিয়ে লিখে যাচ্ছিল। এক সপ্তাহ ওকে অর্নিং দিয়েছিলাম, শোনেনি হতো ছাড়াটা। দিলাম শেষে এক কামড় ওর গলা লক্ষ্য করে। ক্লাস টিচার ছুটে না এলে ওকে রক্ত শূন্য করতে আমার দেরি হতো না। সেই ঘটনার পরে আমি 1 মাসের জন্য সাসপেন্ড হয়েছিলাম। এতদিনে আমি তৈরি হয়েছি এক সাইকোপ্যাথে। সবাই আমাকে সমঝে চলতো, এড়িয়ে চলতো সবাই। আমার তো ভীষণ কষ্ট হতো জানেন। একদিন বাড়িতে এক ভদ্রলোক এলেন, বাবার বিজনেস পার্টনার, মিস্টার আগরওয়াল। ও, আপনাদের তো বলাই হয়নি যে আমার বাবা ছিল স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা। তারা পুরো ভারতে ছড়িয়ে পড়েছিল তার ব্যবসা এটি। তো সেদিন বাবা মা কেউ বাড়িতে ছিলেন না, আমি বাড়িতে একদম একা। তখন আমি ক্লাস 9-এর একজন ছেলে, সুন্দর সুগঠিত পেশি বহুল শরীর। তিনি এসে আমাকে এক গ্লাস জল দিতে বললেন। আমি যথারীতি জল নিয়ে এলাম। হঠাৎ তিনি আমাকে জড়িয়ে ধরলেন। স্পর্শের মানে আমি জানি। এক হ্যাঁচকা টানে তাকে 2 হাতে তুলে ধরে ছুঁড়ে ফেলে দিলাম মাটিতে। আর এরপর আমার তীক্ষ্ণ দাঁত দুটি বসিয়ে দিলাম তার গলা লক্ষ্য করে। আহ, তাজা রক্তের স্রোত আমাকে পুলকিত করতে লাগলো। কিন্তু নিস্তেজ হয়ে পড়েছিলেন তিনি আস্তে আস্তে। ঠিক সেই সময় বিদ্যুৎ বেগে ঘরে ঢুকে পড়েন আমার বাবা। চিৎকার করে ওঠেন, খোকা, এই মুহূর্তে ওনাকে ছেড়ে দে, নইলে। বাবাকে ভয় পেতাম জানেন, তাই খানিকটা বাধ্য হয়েছিলাম ছাড়তে। সেদিনের পর থেকে শুরু হয় আমার গৃহবন্দী জীবন। মাঝে মাঝে একজন আসতেন, সাইকিয়াট্রিস্ট। তিনি আমাকে বোঝাতেন, কাউন্সিলিং করতেন। অবশেষে সুস্থ হতেই আমি মাধ্যমিক দিই, ভালো রেজাল্টও করি। তখনও জানতাম না আমার জন্য অপেক্ষা করে রয়েছে নরকের অনন্ত বিভীষিকা। মাধ্যমিকের পরে আমাকে কলকাতাতে রাখার আর সাহস পায়নি। ওখানকার পাত্তারি গুটিয়ে চলে আসি বহরমপুরে একটি বেসরকারি কলেজে ভর্তি হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে। হোটেলে থাকাকালীন শিকার হই ওখানকার সিনিয়র দাদাদের র্যাগিংয়ের। ওদের কথা শুনে উঠতে বসতে হতো। একদিন সন্ধেবেলা আমরা সবাই গ্রুপ স্টাডি করছি, ঠিক এমন সময় দাদাদের আবির্ভাব। তারা সবাই নেশাতে চুর ছিল, হাতে জ্বলন্ত সিগারেট। তাদের মধ্যে একজন মোটা কালো করে ছেলে, যাকে সবাই বিশু বলে চেনে, সে হঠাৎ করে বলে ওঠে, আমাদের নামে কে নালিশ করেছিস প্রিন্সিপালের কাছে? নামটা বল, নইলে সব কটাকে দাঁড় করিয়ে রাখবো গেটের সামনে। বলেই বিশ্রীভাবে খিকখিক করে হেসে ওঠে। তাদের মধ্যে একজন আমাদের ব্যাচের সবচেয়ে নিরীহ গোবেচারা গেছুর পল্টুকে সামনে আসতে বলে। ও এলেই ওর গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, সিনিয়রদের সালাম করতে শিখিসনি? সালাম কর আগে। ও ভয়ে ভয়ে সালাম করার পর জিজ্ঞেস করে, কি রে, আমাদের নামে কমপ্লেন করেছিস? সব জানি আমরা, এবার তোকে কে বাঁচাবে শালা? বলেই ক্রিকেট উইকেট নিয়ে ওকে আগা পাঁচতলা মারতে থাকে। আমার হাতের মুঠি আস্তে আস্তে শক্ত হচ্ছিল। কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করছিলাম জানেন। কিন্তু ওর মাথা ফিরে যখন গলগল করে রক্ত পড়ছিল, তখন সহ্য করতে পারিনি, ঝাঁপিয়ে পড়েছিলাম তাদের ওপর। সামনে একটি কাঠের তক্তা পড়েছিল, তাই দিয়ে অত্যাচারীদের মারতে শুরু করি আমি। আমার ওই অবস্থা দেখে ঘরের বাকিরাও ভীত সন্ত্রস্ত হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। একজন এসে আমার কাজ চেপে ধরতেই সম্বিত ফিরে পেলাম যেন। আমি অতটা নিষ্ঠুর না যতটা ভাবছেন আপনারা। আমি নিজে ওদের হসপিটালে পৌঁছে দিই, ওদের ট্রিটমেন্ট করাই। নার্সিংহোমের বেডে ওরা যখন অজ্ঞান হয়ে পড়েছিল, তখন পুলিশ আসে আর আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সবাই নাকি আমার নামে কমপ্লেন রেজিস্টার করেছিল। একবার ভাবুন তো, মারলো একজন আর দোষ হলো আমার। আমি না হয় একটু প্রতিবাদ করেছিলাম, তাই বলে এই কারণের জন্য আর আমি তো দায়ী না। সে যাই হোক, যথারীতি কলেজ কর্তৃপক্ষ এর তৎপরতায় এবং বাবার টাকা চড়ে আমি রেহাই পেয়ে যাই। সেদিনের পর থেকে সবাই আমাকে এড়িয়ে চলতো, ভয় পেত ভীষণ রকম। কেমনভাবে যেন তাকিয়ে থাকতো আমার দিকে জানেন। অদ্ভুত ছিল তাদের সেই দৃষ্টি। এইভাবে কেটে গেল আরও একটি বছর। কলেজ জীবনে আমার একটি প্রেমিকা হয়। একমাত্র ওই আমার কাছে আসতে ভয় পেত না জানেন। ও আমাকে বড্ড ভালোবাসতো যে টিফিন টাইমে ও আমাকে নিজের টিফিন শেয়ার দিত। যখনই ওর কোলে মাথা রেখে শুতাম, মনে হতো যেন পৃথিবীর সমস্ত সুখের ঠিকানা এখানেই। ও আমাকে বুঝতো, আমাকে ভালোবাসতো, কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। একদিন সন্ধেবেলা আমরা বাইকে বাড়ি ফিরছিলাম। মাঝ রাস্তায় আমাদের বাইকটি করুণ আর্তনাদ করে বন্ধ হয়ে যায়। কোথাও জনমানুষের চিহ্ন অবধি নেই। যেদিকে চোখ যায় ধুধু প্রান্তর। আমরা তখন ছিলাম শেখপাড়ার কাছাকাছি, গ্রাম্য একটি এলাকা। আমি জানতাম না এরপরে আমার জন্য যে একটি ভয়াল মুহূর্ত অপেক্ষা করে রয়েছে তা কতটা অমানসিক, অবর্ণনীয়। সংশয়ের মাঝে ওই জনমানব শূন্য স্থানে হঠাৎ আমার হাতে একটি হাতের স্পর্শ পাই। সেই ধরার মধ্যে ছিল ভালোবাসা, বিশ্বাসের স্পর্শ। আমি বুঝতে পারি আমার প্রেমিকাটি ভয় পেয়েছে, কিন্তু তার মনে দ্রুত বিশ্বাস ছিল আমি তার তথাকথিত সুপার হিরো। যা কিছুই হয়ে যাক তাকে আমি বাঁচাবো। জানেন, তখন নিজেকে অনেকটা শক্তিমান
কিংবা ধরুন সুপারম্যান টাইপ মনে হচ্ছিল হুশ করে ওকে নিয়ে উড়ে চলে যায় নীল দিগন্ত দূরে। আমার কল্পনাতে ভেসে উঠল আমি আমার ভালোবাসার রাজকন্যাকে নিয়ে উড়ে চলেছি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ভাসতে ভাসতে কখনো স্পর্শ করছি নীল সমুদ্রের উত্তাল ঢেউ, কখনো বা ভেসে চলেছি তপ্ত মরুভূমির উপর দিয়ে। কল্পনার জাল খণ্ড হলো যখন শুনতে পেলাম একটা গাড়ির আওয়াজ। একটি কালো রঙের টাটা সুমো আসছে, শুনতে পাচ্ছি কিছু বখাটের ছেলের হই হুল্লা। গাড়িটা হাত নাড়তেই আমাদের ঠিক সামনে শব্দ করে থেমে গেল। গাড়ির ভিতরে রয়েছে 5 জন মদ্যপ যুবক। তাদের মধ্যে একজন বেরিয়ে এলো, মুখ দিয়ে ভরভরে মদের গন্ধ নাকে আসছিল, চোখ দুটি যেন লোভে চিকচিক করছে। হ্যাঁ বেবি, অন না লিপ। সম্বিত ফেল তাদের মধ্যে একজনের প্রশ্নে। আমি বললাম, গাইস, উই গট ট্রাভেল হেয়ার টু নাইট, কুড ইউ প্লিজ গিভ আস লিভ টুয়ার্ডস বারুমপুর। সে শুনে বলতো, ও শিওর, প্লিজ গেটিং। গাড়ি চলতে লাগলো ফুল স্পিডে। কিছুক্ষণ পরে টের পেলাম আমার কাঁধে একটি ঠান্ডা ধাতব বস্তু। চুপচাপ, একটা কথাও না, নয়তো এর একটি গুলিতে তোমার খুলি উড়িয়ে দিব। চাপা স্বরে একজন বলে উঠল। গাড়ি চলতে লাগলো রমনা বসন্তপুরের দিকে। এদিকটা লোক বসতি আরও কম। আমি একটু চাপা স্বরে প্রতিবাদ করতে মাথায় আঘাত পেলাম। চোখের সামনে অন্ধকার, আমি লুটিয়ে পড়লাম। সেই সময় মনে হলো আমার প্রেমিকাটি আমার নাম ধরে ডাকছে, কিন্তু আমার ওঠার কোনো ক্ষমতা ছিল না। আ- আমি অজ্ঞান হয়ে পড়ছি, জানেন কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। একটি তীক্ষ্ণ অথচ করুণ মেয়েলি কণ্ঠ কানে যেতে সম্বিতে ফেলল। অন্ধকার একটু একটু করে সয়ে আসছে। আমরা রয়েছি একটি জঙ্গলের মধ্যে। আমার হাত দুটি পিছমোড়া করে বাঁধা একটি গাছের সাথে। সামনের ঝোপ থেকে বেরিয়ে আসছে তার তীক্ষ্ণ চিৎকার। এরপর আরেকটি কান ফাটা আর্তনাদ। শুনতে পেলাম ছেলেগুলোর খিলখিল হাসি। শেষ করে দিয়েছি, আর কোনো প্রমাণ থাকবে না। এবার ওর প্রেমিকটাকেও শেষ করতে হবে। শুনতে পেলাম একজনের গলা। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, তাও গলাতে যতটুকু জোর আছে তাই একত্রিত করে চিৎকার করে বলে উঠলাম, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। হঠাৎ দূর থেকে চোখ পড়ল কিছু ক্ষীণ আলোর রেখা। সামনে আসতে বোঝা গেল কিছু গ্রামবাসী আমার আর্তনাদ শুনে এগিয়ে আসছে, হাতে মশাল নিয়ে। ধর রবে শান্ত পরিবেশ মুহূর্তে পরিণত হলো সুবিশাল রণক্ষেত্রে। আমার মাথা থেকে রক্ত ঝরছে, রক্তের ফোঁটা একটু একটু করে চোখ বেয়ে নেমে আসছে মুখে। নোনতা স্বাদে ভরে উঠেছে মুখের ভেতরটা। শুনতে পেলাম, এই শালা পালা পালা, ধরতে পারলে জানে মেরে ফেলবে। 4 জনের পলায়নরত পথে চেয়ে রইলাম অসহায়ের মতো। আমি জ্ঞান হারালাম। সকালে চোখ খুলতে দেখি আমি একটি খাটে শুয়ে রয়েছি। আমার চারদিকে কিছু কৌতূহলী উদ্বিগ্ন মুখ। একজন মোটা কালো ভদ্রলোক এসে নিজের পরিচয় দিলেন গ্রামের মোড়ল বলে। তিনি বললেন। আমি বললাম, আমি ঠিক আছি, কিন্তু কিন্তু আমার সঙ্গিনীর খবর কি? সে কোথায়? আর সেই 4 পলাতক যুবকের কি হলো? তাদের কি ধরতে পেরেছেন? কেউ কোনো কথা বলছে না, সবার মুখ থমথমে গম্ভীর। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হলো বলুন। মোড়ল মশাই আস্তে আস্তে বলে উঠলেন, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের ধরতে পারিনি। আমরা আসার আগেই তারা গাড়ি করে পালিয়ে যায়। আর তোমার সঙ্গিনী টিম রক্তাক্ত মৃতদেহ আবিষ্কার করি ওই ঝোপের আড়ালে, সম্পূর্ণ বিভস্ত। তাকে নিষ্ঠুরভাবে ধর্ষণের পরে প্রথমে মাথাতে কাঁধে অনেক মারা মেরেছে, তারপর খুব নিষ্ঠুরতার সাথে ভাঙা গাছ দিয়ে হাতের শিরে কেটে দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তপাত হলে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। তার লাশ এখন মর্গে। এটুকু শুনে আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে পাগলের মতো প্রলাপ করতে থাকি। আশ্চর্য এই সমাজ, হ্যাঁ? ছেলেও ধর্ষিত, বেও ধর্ষিত, ছেলেও ধর্ষিত, বেও ধর্ষিত। ছোট থেকে বড় কারোরই রেহাই নেই। আমিও ধর্ষিত, সেও ধর্ষিত। গোটা সমাজটা ধর্ষিত। বাচ্চা থেকে বুড়ো সবাই ধর্ষিত। কারোর শরীর ধর্ষিত, কারোর মন ধর্ষিত, কারোর মানসিকতা ধর্ষিত, কারোর সম্মান ধর্ষিত, কিংবা কারোর অন্তরাত্মা। একটানা কিছুক্ষণ বলার পরে আবারও জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে চোখে পড়ে একজন নার্সকে। তার মানে কি আমি কি নার্সিং হোমে? আমি কতক্ষণ ওকে ছিলাম। হঠাৎ মাথার যন্ত্রণার তীব্র হওয়া মাত্রই আমি চিৎকার করে উঠি। বিড়বিড় করে বলতে থাকি, ধর্ষণ, বদলা, রক্ত। আমার চিৎকার শুনে 2 জন নার্স ছুটে আসে। একজন নার্স বলতে বলতে ছুটে আসে আমার দিকে, হাতে সিরিজ। আমার মাথা কাজ করছিল না, জানেন। আমি লাথি মেরে সরিয়ে দিই স্যালাইনটা, মুখ থেকে খুলে ছুঁড়ে মারি অক্সিজেন মাস্কটা। কিছুক্ষণ পরে ঘরে আসে জনা 2 পুলিশ কনস্টেবল, সাথে একজন সিভিল ড্রেসের অফিসার। তিনি এসে বলেন, শান্ত হন মিস্টার রোহিত, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি।
আমি দাঁত কিরমির করে বলি, কেন কেন এসছেন আপনারা? কিসের জন্য? সেদিন আপনারা কোথায় ছিলেন যখন আমার চোখের সামনে ধর্ষিত হতে হয়েছিল আমার ভালোবাসার মানুষটিকে? হ্যাঁ, বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। আর যদি পারেন ওই 4 জনকে তুলে দিন আমার হাতে। আমি তাদের নিজের হাতে খুন করব, রক্ত খাবো তাদের আমি। তাদের মন্ডিগুলি ধরে ঘর থেকে আলাদা করে দেব, শাস্তি দেব তাদের, চরম শাস্তি। দর্শকদের একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। বলতে বলতে আবারও জ্ঞান হারাই আমি। জ্ঞান ফিরতে সবাই ধরাধরি করে আমাকে মর্গে নিয়ে যায় লাশ আইডেন্টিফাই করার জন্য। কালকের সেই হাসি খুশি মেয়েটা আজ মৃত্যুর শয্যায় শায়িত, সাদা কাপড়ে ঢাকা তার দেহটি। আমার কানে ভেসে আসতে থাকে তার আর্ত চিৎকার। আর আমি আমি সেই সময় কিচ্ছু করতে পারিনি। প্রবল আক্রোশে ফেটে পড়ি আমি। আমার চোখ জলে ভাসছে, দাঁড়িয়ে আছি অসহায়ের মতো। আমার শরীরে একটু শক্তি নেই যে কাপড়টা তুলে তাকে শেষ দেখা দেখব। আমার ইস্তত ভাব দেখে একজন পুলিশ অফিসার এসে আমার পাশে দাঁড়ান। তিনি আমাকে বলেন, শক্ত হতে হবে তোমাকে, না হলে ওরকম অফিসার্সদের সাথে লড়বে কি করে? আমি বললাম যে যে যাওয়ার সে তো চলে গেছে অনেক দূরে, পৃথিবীর মায়া ত্যাগ করে। কিন্তু আজ আমি আমার ভালোবাসার মানুষটির মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, নিজের হাতে মরব তাদের আমি। অফিসারটি বললেন। আইন নিজের হাতে নিও না, ওদের আইন শাস্তি দেবে। হঠাৎ একটি দমকা হাওয়া এসে চাদরটি সরিয়ে দেয়। ও শুয়ে আছে, চলে গেছে না ফেরার দেশে। ওর মুখ সাদা বিবর্ণ, গলাতে কাটার দাগ, সারা মুখ রক্তাক্ত ক্ষতবিক্ষত। হে ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? হ্যাঁ, কেন কেন কেন? যথারীতি তার শেষকৃত্য সম্পন্ন করলাম। আজ তো আমার শেষ দিন, তাই সব কিছু লাইভে বলছি আপনাদের। আপনারাই বিচার করবেন দোষীকে, আমি নাই সমাজ, আমি নাই মানুষদের বিষাক্ত মন মানসিকতা। এতক্ষণ ধরে যে ভালোবাসার মানুষটির কথা বললাম তার ব্যাপারে আপনাদের কিছুই বলেনি। সেই সময় হয়তো নিউজ পেপারে কোনো এক কোণে পড়ে থাকবেন এই ধর্ষণের ইতিবৃত্ত। কেউ করে থাকবেন হাহুতাশ, কেউ বা ক্রোধাগ্নি বর্ষণ, কেউ বা সিস্টেমকে গালমতো, কেউ বা করে থাকবেন তার আত্মার শান্তি কামনা। কেউ কেউ তো আবার পন সাইটগুলোতে তার নাম সার্চ মেরে ওই পাশবিক দৃশ্যের ক্যামেরাবন্দি দৃশ্য খুঁজে থাকবেন। কেউ বা মোমবাতি মিছিল, তার নাম আজ আর নাই বললাম, শুধু জেনে রাখবেন সেও কারোর মেয়ে ছিল, কারোর বোন, কারোর ভালোবাসা নামে ডাবে কি এসে যায়। হ্যাঁ, এরপর পেরিয়ে গেছে 10টি বছর, আমি কিন্তু ভেঙে পড়িনি। হ্যাঁ, আমি অতটাও দুর্বল নই। আমি নিজেকে গড়ে তুলেছি একটু একটু করে, নিজেকে আরও শক্তিমান পুরুষে রূপান্তরিত করি। মার্শাল আর্ট শিখে জাপানিজ কুংফুতে ব্ল্যাক বেল্টের অধিকারী হই। পাশাপাশি পড়াশোনা শেষ করে বিজনেস স্টার্ট করি, গড়ে তুলি নিজের স্বপ্নের অফিস, রাইট কনস্ট্রাকশন। আমরা মূলত বিভিন্ন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কাজ করতাম। বিভিন্ন বিল্ডিং, ওভারব্রিজ থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন কাজ করতাম। আস্তে আস্তে বাড়তে লাগলো সেই ব্যবসা। দিকে দিকে আমাদের কোম্পানির সুনাম ছড়িয়ে পড়লো। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে আমি কিন্তু আমার প্রতিশ্রুতি ভুলিনি জানেন। সকালটা শুরু হতো কঠিন শরীর চর্চার মাধ্যমে, এরপর ব্রেকফাস্ট করে অফিস চলে যেতাম। আমি তখন একজন প্রতিষ্ঠিত বিত্তবান ব্যক্তি। আমার হাতে সব আছে, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, এমনকি আইনও। আমার হাতের একটি ছোট্ট ইশারাতে তিলকে তাল করতে পারতাম। পলিটিক্যাল নেতারা আশেপাশে ঘুরঘুর করতো। কসমতের অভাব ছিল না, কিন্তু অভাব ছিল শুধু একটু জিনিসের, সেটা প্রতিশোধ। সমস্ত ধর্ষণকারীদের থেকে চরম প্রতিশোধ। আমার চোখে সারাদিন আগুন জ্বলতে দেখা যেত জানেন। আমি হাসতে ভুলে গেছিলাম। একটাই আওয়াজ ভেসে আসতো ভেতর থেকে, কে যেন বলে উঠতো, ধর্ষকদের একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। একদিন আমি একটি কনফারেন্স ডাকি, যেখানে আমাদের কোম্পানির সিইও থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজার সকলে ছিল। আমি অফিসিয়ালি একটি অ্যাপ্লিকেশন তৈরি করার সিদ্ধান্ত নিই, যেখানে রাস্তাঘাটে বা ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো রকমের চৌর হেনস্থার শিকার হয় বা কোনো রকম বিপদের আঁচ পেলেই ওই অ্যাপটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। অ্যাপটির নাম দিলাম ডেভিল সিকিউরিটি অ্যালার্ম। অ্যাপটির কাজ শুরু হয়ে গেল দ্রুত গতিতে। প্রতিটি জেলায় জেলায় গড়ে তুলতে লাগলাম অ্যান্টি র্যাপিড টাস্ক ফোর্স। নিযুক্ত করলাম প্রচুর বাউন্সার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের। কাজ চলতে লাগলো দ্রুতই। ঠিক 2 মাস পরে অফিসিয়ালি লঞ্চ করলাম আমার অ্যাপটি। প্রচুর নিউজ পেপারে ফ্রন্ট পেজে বেরোতে লাগলো আমার সাক্ষাৎকার। দিনরাত অফিস ও বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় উপচে পড়ছে। এবার আমার স্বপ্নের দিন সামনে, যখন আমি নিজের হাতে তাদের শাস্তি দেব। তবে আমার মনে যে অন্য প্ল্যান ঘুরছিল তার খবর তো কেউ জানতো না। হ্যাঁ, এর মধ্যে কেটে গেছে আরও কিছুটা সময়। একদিন গভীর রাতে আন্দাজ ঠিক 3টের সময়, 3টে একটু আগে সিকিউরিটি এজেন্সি থেকে একটি কল আসে। স্যার, আমি বাদল বলছি। একটু আগে স্টল থেকে একটি বার্তা আসে। আমার লোকেশনে টেস্ট করে জায়গা তার হদিশ পাই।
লোকেশনে গিয়ে আমরা তাকে হাতে নাতে ধরি। ক্লাস 12-এ পড়া একটি মেয়েকে তার নিজের মামাতো দাদা ফাঁকা ঘরে রেখে শ্লীলতাহানি করার চেষ্টা করে। মেয়েটি কোনো ক্রমে অন্য একটি ঘরে গিয়ে অ্যাপটের মাধ্যমে সিকিউরিটি অ্যালার্মটি বাজিয়ে দেয়। আমাদের লোক দ্রুত অ্যাকশন নেয়। আপনার কথা মতো পুলিশকে জানানো হয়নি এখনও। এবার কি করব? শুনে আমি দাঁত কিরমির করে বলি, ওকে মুখে কলম মুখোশ পরিয়ে গাড়িতে করে নিয়ে এসো আমাদের কারখানার গোডাউনে। আমার মুখে ফুটে ওঠে ক্রোর হাসি। কিছুক্ষণ পর একটি কালো অ্যাম্বাসেডর এসে দাঁড়ায় রোহিত কনস্ট্রাকশনের সামনে, কারখানার গেটের সামনে। 4 জন কালো পোশাক পরা সশস্ত্র ব্যক্তি ধরাধরি করে নিয়ে আসে বছর 30-এর একটি যুবককে। তার মুখে শোনা যায় কিছু অস্পষ্ট শব্দ। আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ? তোমরা কারা? কি চাও তোমরা? দেহরক্ষীদের মধ্যে একজন বলে ওঠে। ছেলেটি অস্পষ্ট স্বরে বলে ওঠে, চুপ কর শালা, নিজের বোনকে একা ঘরে পেয়ে শ্লীলতাহানি করার সময় মনে ছিল না? এবার তুই যমরাজের মুখোমুখি হবি। আমাকে আইনের হাতে ছেড়ে দাও। হঠাৎ সে শুনে ওঠে একটি তীব্র গর্জন। এখানে আমি আইন, আমি আদালত, আমি বিচারক, আমি জল্লাদ। ওর মুখ থেকে কালো কাপড়টা সরাতে দেখতে পায় একটি বড় গদিওয়ালা চেয়ারে বসে রয়েছে এক ব্যক্তি। তার সারা শরীর কালো কাপড়ে ঢাকা, অনেকটা ব্রাম স্ট্রাইকারের কাউন্ট ড্রাকুলার মতো। তার মুখে একটি মাস্ক, মরা মানুষের মুখোশ, অনেকটা জম্বির মতো লাগছে তাকে। তার হাতে একটি বুড়ো হাতুড়ি, বড় হাতুড়ি, পুরোটা সোনার, শক্ত পেশিবহুল শরীর। যেই চেয়ারে সে উপবিষ্ট ছিল তার দুপাশ দিয়ে বেরিয়ে এসছে দুটি খাড়া শিং। তাকে লাগছিল যমরাজের মতো। ওয়েলকাম, ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ ডেথ। আমি স্বীকার করছি আমি যা করেছি আমি ভুল করছি। আমাকে ক্ষমা করে দাও। প্রয়োজন পড়লে আমি আইনের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত। কিন্তু যেদিন আমি জেল থেকে বেরোবো সেদিন আমি কাউকে ছাড়বো না, তোকেও না। তুই জানিস না আমি কি করতে পারি। যুবকটি সেই কণ্ঠস্বর শুনে চমকে গেল। বলল, যুবকটির গলাতে একই সাথে ভয় এবং প্রতিশোধ স্পৃহা। সিংহাসনে উপবিষ্ট সেই মাস্ক পরা ব্যক্তিটি এবার তার স্থান ছেড়ে উঠে দাঁড়ালো। ঘর ঘরে গলাতে বলে উঠল, তোর মতো নরঘাতককে ছেড়ে দিলে না জানি সমাজের নিরীহ নিরপরাধ মহিলারা ধর্ষিত হবে। ওকে আমার পায়ের কাছে এনে ফেল। আদেশ শুনে সেই পুরুষটিকে মাটিতে টনতে টনতে নিয়ে চলল যমরাজের কাছে। সামনে সাক্ষাৎ মৃত্যুদূত। পুরুষটি শুনতে পেল মাটিতে হাতুড়ির ঘস্তানোর শব্দ। সে মনে মনে বিচলিত হয়, বুঝতে পারে না তার সাথে ঠিক কী হতে চলেছে। হঠাৎ একটা আত্মচিৎকারে ভরে ওঠে ঘরটি। হাতুড়ির ঘা পড়েছে তার ঠিক 2 পায়ে। কর্মর করে হাড় ভাঙার শব্দ। মাছ পরে যমদূত বলে উঠল, আহারে, লেগেছে বুঝি? খুব লেগেছে তাই না? এমা, রক্ত ঝরছে যে। কিন্তু এ তো সবে শুরু। বলেই হিড়হিড় করে তাকে টানতে টানতে নিয়ে চলে ডেস্কে রাখা একটি কম্পিউটারের সামনে। ওকে পাজাগুলো করে একটি চেয়ারে বসিয়ে বলে, ইটস জাস্ট এ বিগিনিং। কম্পিউটার স্ক্রিনের সামনে ভেসে ওঠে একটি স্ক্রিন, যেখানে সে নিজেকে দেখতে পাচ্ছে। তার মানে লাইভ ভিডিও চলছে। দর্শকগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, ডেভিল ওয়েবসাইটে আপনাদের স্বাগত। আজ আপনারা দেখতে চলেছেন একটি লাইভ ভিডিও, একজন দর্শকের শেষ স্বীকারোক্তি। এরপর আপনারা যা বিচার করবেন সেই মতো শাস্তি দেব আমি, এই ডেভিল। কথাগুলো বলে সেই মাস্ক পরা লোকটি সেই ধর্ষক পুরুষের কানের সামনে একটি রিভলভার ঠেকিয়ে বলে উঠল, এবার তোকে তোর সমস্ত পাপের স্বীকারোক্তি দিতে হবে এই লাইভ ভিডিওতে। তোর বিচার করবে জনগণ। এটা ইন্টারনেটের ডার্ক ওয়ার্ল্ড, কারোর সত্যই আমাকে ছুতেও পারে। আমি বেআইনি জিনিস আইনের মতো ব্যবহার করি। নে, এবার শুরু কর। সেই দর্শক পুরুষটি আরও একবার বৃথা উন্মোদনা করে চুপ করে গেল আর শুরু করলো তার কাহিনী। আমার নাম অম্লান। ছোট থেকে আমার মামাতো বোনকে খুব ভালো লাগতো, ভালোবাসতাম ওকে। ছোটবেলায় খেলার ছলে ওর শরীর বহুবার স্পর্শ করেছি। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যেত। যখনই যেতাম ওদের বাড়ি নানা উছিলায় ওর শরীর শুতে চাইতাম। ওর কোমল শরীরের সামান্য স্পর্শ আমাকে পাগল করে দিত। একবার খেলার ছলে ছাদের ঘরে একবার জড়িয়ে ধরে বলেছিলাম আমি ওকে ভালোবাসি, কিন্তু শালি থাপ্পড় মেরেছিল আমায়। সেটা আমি ভুলিনি। শুধু দিনরাত এক করে ভাবতাম কিভাবে ওকে বুক করব। আজ সেই সুযোগ পেয়েছিলাম, কিন্তু শালা ওই একটি অ্যাপ আমাকে আমার কাজ করতে দিল না। এক থাপ্পড় পড়লো এবার সেই যুবকটির গালে। রক্ত পড়তে লাগলো। মনে হলো একটি দাঁত যেন ভেঙে গেছে। এবার বেজে উঠলো ডেভিলের গলা। দর্শকগণ সবই তো শুনলেন। এবার কমেন্ট সেকশনে গিয়ে টাইপ করুন একে ঠিক কী শাস্তি দেওয়া উচিত। সেই মুহূর্তে সে লাইভটি দেখছিল অন্তত কয়েক মিলিয়ন দর্শক।
আসতে লাগলো অসংখ্য কমেন্টস। কেউ বলল আইনের হাতে তুলে দিতে, কেউ বলল যন্ত্রণা দিয়ে মারতে, কেউ বা ফাঁসি দিতে। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কমেন্টে চোখ পড়তে চমকে গেল ডেভিল। সেখানে লেখা ছিল, দাদা, আমি রীতা, কলকাতা থেকে বলছি। আপনি যাকে আপনি যাকে বন্দি করে এনেছেন, আমি তার বাগদত্তা না। আমি ওর প্রাণ ভিক্ষা চাচ্ছি না। আমি চাচ্ছি ওকে এমন শাস্তি দিন যাতে আর কোনোদিন কোনো ধর্ষণকারী এই পাপ কাজ করতে অন্তত দুবার ভাবে। একদলা থুতু মাটিতে ফেলে ডেভিল বলে উঠল, এবার তো শাস্তি হবে মৃত্যুদণ্ড, যা দেখবে গোটা পৃথিবী। এরপর আর কেউ কোনো মহিলা বা পুরুষের দিকে খারাপ নজরে তো দূরের কথা, ধর্ষণের মতো চিন্তাও মাথাতে আনবে না। এই, কে আছিস? ওকে ঝুরিয়ে দে, কড়ি কাঠে। সবাই দেখুক একজন ধর্ষকের মৃত্যুদণ্ড। সে লাইভ টেলিকাস্টের সাথে যুক্ত প্রতিটি ভিউয়ার্স দেখতে লাগলো একটি ধর্ষকের শাস্তি। ওদের আগ্রহ অপেক্ষা করতে লাগলো সবাই। কমেন্ট সেকশনে ভরে উঠতে লাগলো অসংখ্য মানুষের বক্তব্য। দর্শক পুরুষটিকে টানতে টানতে নিয়ে চললো চারজনে সেই ফাঁসি কাঠের দিকে। ও লর্ড, মে সোল রেস্ট এন্ড পিস। আমেন। 1 2 3। এক ঝটকায় তাই পায়ের নিচ থেকে সরিয়ে দেওয়া হলো কাঠের চেয়ারটি। জিভ ঠেলে বেরিয়ে এলো বাইরে মুখ থেকে, চোখ দুটি বিস্ফোরিত। সেই দৃশ্যটি দেখলে শত সহস্র জনগণ। শাস্তি হলো এটি ধর্ষকের। আহ আহ কি শান্তি! লাইভ ভিডিওটা অফ করে সে গটগট করে উঠে গাড়িতে বসতে বসতে নির্দেশ দিল, ক্লিয়ার দ্য ম্যাচ। পরের দিন ঘুম থেকে উঠে আজকের সংবাদপত্রের শিরোনামে চোখ বোলাতে বোলাতে আমার একটি জায়গায় চোখ আটকে গেল। সংবাদটি আকর্ষণীয় বটেই, তার সাথে বেশ গোটা পাতা জুড়ে রয়েছে। পেপারটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে হাসলাম, একটি তৃপ্তির হাসি। মনের মধ্যে উচ্চারিত হলো একটি কণ্ঠ, যেন আমাকে আত্মরাত্মা বলছে, দর্শনের একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে এক ভয়ানক ত্রাসের সঞ্চার হয়েছে। প্রশাসন এবং রাজনৈতিক মহল উত্তাল। একের পর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া যাচ্ছে। কারোর মুন্ডবিহীন দেহ, কাউকে আবার খুন করা হয়েছে গলায় ফাঁস লাগিয়ে, কাউকে তো আবার পিটিয়ে মারা হয়েছে। অদ্ভুতভাবে এদের কারোর বিরুদ্ধে কোনো পুলিশ রিপোর্ট নেই, এমনকি মিসিং ডায়েরিও না। যখন এদের পরিবারকে ডাকা হয়েছে লাশ আইডেন্টিফিকেশন এর জন্য, তাদের পরিবারের লোক এসেছে ঠিকই, কিন্তু কারোর মধ্যে কোনো হাহুতাশ দেখা যায়নি। আশ্চর্যভাবে দ্বন্দ্বে পড়ে গেছে তাবর তাবর গোয়েন্দা এবং পুলিশ বিভাগ। কোনো ঘটনার সাথে কোনো ঘটনার কোনো রকম যোগসূত্র পাওয়া যাচ্ছিল না। এদিকে একের পর এক খুন হয়েই চলেছিল। টিভি নিউজ, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে রীতিমতো পোস্ট হচ্ছে বিভিন্ন ভিডিও, যেখানে এক মাস্ক পরিহিত ব্যক্তি একের পর এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে চলেছে। কিন্তু আইপি অ্যাড্রেস ট্রেস করেও সাইবার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কোনো কুল পায়নি। আমি ওরফে আপনাদের ডেভিল, আবার আসল পরিচিত এতক্ষণে পেয়েই গেছেন আপনারা। আমার এই মিশনকে আরও জোরদার করতে নেমে পড়লাম রাতের আধারের রাজপথের অলিতে গলিতে। আমার মনে প্রশ্ন এসেছিল, যাদের কাছে স্মার্টফোনের কোনো সুবিধা নেই তারা কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে, আমার সাথে। প্রতিনিয়তই অপমান, অবহেলিত, ধর্ষিত নারী পুরুষদের অত্যাচারিত হওয়ার বিচার কে করবে বলতে পারেন? এ তো সেদিনের কথাই। মানিকতলা মেইন রোডের কাছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। এমন সময় দেখলাম দুটো মাতাল উত্তাল মদ্যপ অবস্থাতে টলতে টলতে এগিয়ে চলেছে রাস্তার দিকে। রাত তখন প্রায় 2টো হবে আনুমানিক। ঠিক সেই সময় কল সেন্টারের নাইট ডিউটি সেরে একটি অল্প বয়সী মেয়ে ক্লান্তভাবে ক্যাব থেকে নেমে এগিয়ে চলছে তার বাড়ির দিকে। তার মুখ দেখে মনে হচ্ছিল সারাদিনের ক্লান্তির পরে তার একটু বিশ্রামের প্রয়োজন। তার জন্য হয়তো অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছে বাড়ির প্রত্যেকে। তার পরিশ্রান্ত চোখে রাত্রি জাগরণের চিহ্ন সুস্পষ্ট। ঠিক এমন সময় তার পথ রোধ করে দাঁড়ালো সেই 2 মাতাল যুবক। কাটা কাটা স্বরে বলে উঠল তাদের মধ্যে একজন। আরে মামনি, কোথায় চললে? আরেকজন বলে উঠল, বস, মেয়েটা তো খাসা, আজ রাতের ডিনার একে দিয়ে করা যাক, কি বলেন? সেই যুবক দুটো মেয়েটার দুদিক ঘিরে ধরে তাকে টানতে টানতে নিয়ে চলেছিল একটি ভাঙ্গা বাসের ভেতর। কালো গাড়ির মধ্যে বসে সামনের লুকিং গ্লাসে সবকিছু লক্ষ্য করছিলাম আমি দেখতে চাইছিলাম মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য কি কি করতে পারে। কারণ ডেভিল তো সব জায়গায় থাকতে পারবে না। ডেভিল ঈশ্বর নয়, আমি ডেভিল, দর্শকদের যমদূত। কিন্তু আমি ঈশ্বরের মতো সর্বশক্তিমান নই কোনো সুপার হিরো, কোনো অলৌকিক ক্ষমতা আমার নেই। যথারীতি সেই মাতাল পুরুষ দুটি মেয়েটির ক্লান্ত শরীরটাকে টেনে হিস্ট্রে নিয়ে চলল সেই ভাঙ্গা বাসটির দিকে।
হঠাৎ দেখলাম সেই মেয়েটি একজনের তলপেটে কষে একটি লাথি চালিয়ে অপরজনকে ধাক্কা মেরে বাস থেকে নামার চেষ্টা করছে। পরক্ষণে তাদের মধ্যে একটি যুবক তাকে আবারও পেছন থেকে গলা চেপে ধরে মারার চেষ্টা করছে। মেয়েটি আবারও হাতের কনুই দিয়ে তার গলায় আঘাত করে দ্রুত পালাতে সক্ষম হলো। বাস থেকে দ্রুত পদে নেমেই সে হেল্প হেল্প করে চিৎকার করতে শুরু করে, কিন্তু ওই মাঝরাতে কেই বা তাকে বাঁচাতে আসবে? লোকে তো সূর্যের আলোতে অন্যায় দেখলে মুখ খোলে না, আর এখন তো মাঝরাত। ঠিক সেই সময় রাতের নিস্তব্ধতা ভেদ করে আসে মাটিতে কিছু একটা ঘোষটানোর আওয়াজ। সবাই দেখতে পায় একটি মাস্ক পরা পুরুষকে, যার শরীর ঢাকা শাটিনের কালো পোশাকে। মেয়েটিকে আড়াল করে দাঁড়াতেই সেই পুরুষ বলে ওঠে, দুই পুরুষই বলে ওঠে, শালা, রাত দুপুরে নাট্য কোম্পানির মাল এসেছে। আগে একে মারি, তারপর মেয়েটাকে ভোগ করা যাবে। তাদের মধ্যে একজন এগিয়ে আসতেই আমি তার মাথাটা ধরে পেছন থেকে ঘুরিয়ে দিলাম এক অভিনব কায়দায়। সে সাথে সাথে মারা গেল। বেগতিক দেখে আরেকজন পালাতে গেলেই আমার হাতে ধরে রাখা হাতুড়িটি ছুড়ে দিলাম তার পা লক্ষ্য করে। সে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। তার কাছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে মেয়েটিকে কাছে ডাকলাম, বললাম, বোন, এর শাস্তি তুমি নিজের হাতে দাও। আমি আমার সোনার হাতুড়িটা এগিয়ে দিলাম ওর হাতে, আর তারপরে আত্মচিৎকারে ভরে উঠল গোটা এলাকা। রাতের থমথমে পরিবেশ হয়ে উঠল ভয়ালো ভয়ঙ্কর। পরের দিন সংবাদপত্রে আবারও সেই খবর। আজ আমার জীবনের শেষ দিন, তাই সব ঘটনা আপনাদের খুলে বলতে চাই। আমি জনগণের প্রতিনিধি, আপনাদের প্রিয় ডেভিল। ধর্ষণ, শ্লীলতাহানি, শারীরিক এবং মানসিক অত্যাচারের মতো ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে অহরহ ঘটে চলেছে। সব জায়গায় পুলিশ কিংবা আমাদের মতো ডেভিল পৌঁছতে পারবে না, তাই আপনাদের সতর্ক হতে হবে। নবজাগরণ চাই। পুরুষ এবং মহিলা প্রত্যেকের অবশ্য কর্তব্য নিজেদেরকে শক্তিশালী করে তোলা, শারীরিক এবং মানসিকভাবে। তার থেকে অবশ্য কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আজ হয়তো দেখলেন অন্য কারোর সাথে কোনো অন্যায় ঘটছে, আপনি ভাবলেন আপনার কি, যাটা সেই বুঝুক। কিন্তু কাল ঠিক একই ঘটনা যে আপনার সাথেও ঘটতে চলেছে, আর ঠিক তখন আপনি যখন অসহায়ের মতো তাকিয়ে প্রাণ ভিক্ষা চাইবেন কিংবা একটু সাহায্যের জন্য আকুলভাবে আবেদন করবেন, সেদিন কিন্তু আপনার সামনে থাকা ব্যক্তিটিও মনে মনে সে কথাটাই বলবে, ওর যা হচ্ছে হোক, তাতে আমার কি। আমার এই মিশনের লক্ষ্য ছিল একটাই, জনজাগরণ। রুখে দাঁড়ান, কারণ আমার আজকের মৃত্যুর পরে পরবর্তী ডেভিলের ভূমিকায় অবতীর্ণ হবেন এই আপনি। আপনি কলকাতা হাইকোর্টে আজ উপচে পড়া ভিড়, অসংখ্য জনসমাবেশ। প্রতিটি নিউজ চ্যানেল আজ কোর্টরুমের বাইরে অপেক্ষারত। আর সেই মেয়েটি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। অসংখ্য জনতার হর্ষধ্বনি, তার মাঝে সেই বিচার প্রার্থী আসামি চোখে মুখে যেন এক অখণ্ড নীরবতা। অর্ডার, অর্ডার, কিপ সাইলেন্ট ইন দি কোর্টরুম। আসনে বিরাজমান জজ সাহেব বলে উঠলেন। সমস্ত জনতার মুখ থমথমে, আশঙ্কিত। কি হতে চলেছে মেয়েটির জীবনে? কি শাস্তি অপেক্ষা করে রয়েছে তার জন্য? শুরু হলো সওয়াল জবাব। সরকারি পক্ষের উকিলের অসংখ্য প্রশ্নবাণ বিদ্ধ করতে লাগলো তাকে। আপনি অত রাতে কী করছিলেন? আমি তো আগেই বলেছি, অফিস থেকে ফিরছিলাম, ঠিক তখনই সেই দুই মাতাল যুবকের পাশবিক নির্যাতনের শিকার হই। আমি তাদের নিজের হাতে শাস্তি দিই, নিজের হাতে খুন করেছি তাদের। এ বিষয়ে তো একবার বলেই দিয়েছি, স্বীকার করেছি আমার অপরাধ। তাহলে আবার সেই একই প্রশ্নের সম্মুখীন কেন করছেন? আমি শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত। আছে আছে, প্রয়োজন আছে মিস। মিস উল্কি রায়। ওয়েল মিস উল্কি রায়, আপনার ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা অনুসন্ধান করে কিন্তু আমরা জানতে পারি যে গত কিছু মাস ধরে আপনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার কারণ আপনার ব্যক্তিগত কিছু সমস্যা, যেমন আপনার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ, আপনার মা কিছুদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং আপনার কাছে যথেষ্ট পরিমাণে সামর্থ্য ছিল না। আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে তাতে অর্থ পেয়েছি মাত্র 60,000 টাকা। এত কম অর্থে আপনি সাংবাদিক সমালোচনা করেছেন কীভাবে? অন্য কোনো ধান্দা আছে নাকি আপনার? অবজেকশন ওভার রুলড। থ্যাংক ইউ মাই লর্ড, বললেন সরকারি পক্ষের উকিল। আচ্ছা মিস উল্কি, এই কল সেন্টারের পাশাপাশি শুনছি আপনার নাকি অনেক অনৈতিক কাজের সাথে যুক্ত ছিলেন। আগের কোম্পানির বসের সাথে নাকি আপনার বেশ প্রেমপূর্ণ মাখামাখি সম্পর্ক ছিল। আপনার যাবতীয় তথ্য অনুসন্ধান করে আমরা জানতে পারি আপনি নাকি ওনাকে ব্ল্যাকমেল অবধি করছেন। তাই আপনার চাকরি চলে যায়। মহামান্য আদালতকে বলুন সত্যিটা। কামান স্পিক আউট। উল্কি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, আজ আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো এবং তার গর্ভে যদি তার বসের সন্তান থাকতো, আর ভালোবাসার জালে বন্দি সেই নারী যদি তার সন্তানের দাবি নিয়ে তার বসের কাছে যেত এবং তার বস তাকে বাচ্চাটি মেরে ফেলার কথা বলতো, আর সে রাজি না হওয়ায়
তাকে ব্ল্যাকমেল কিংবা চরিত্রহীন আখ্যা দিয়ে তখন কি আপনি তাকে ভরা কোর্টরুমে আপনার নিজের মেয়েকে এভাবে চরিত্রহীনা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতেন? উকিল চুপ, সে ঘামছে, তার সারা মুখ রক্তিম, সে বিচলিত, দ্বিধাগ্রস্ত। উল্কি আবারও বলে উঠল, ওমেন্স রাইটের জন্য আপনারা তো কত কিছুই না করেন, কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন সত্যি কি আজও মেয়েরা সমান অধিকার পেয়েছে? আজও স্কুল কলেজে অফিস আদালতে আপনাদের মতো কিছু অমানুষ আছে, তারা দিনরাত উত্ত্যক্ত করে চলেছে। আমার বস আমাকে ভালোবাসার জালে বন্দি করেছিল, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আমি, আর সেই স্বপ্ন 2 হাতে ভেঙে দিয়েছিল সে। কিন্তু আপনি আইনের রক্ষক হয়েও বারবার আমাকে অকারণে চরিত্রহীনা প্রমাণ করার চেষ্টা করছেন, অথচ মূল ঘটনার দিকে দৃষ্টিপাতও করছেন না। আমি তো বললাম আমি খুনি, আমি নিজের হাতে মেরেছি তাদের। তাহলে এত বিস্ময় কিসের? এত বিস্ময় কেন? শাস্তি দিন আমাকে, ঝুলিয়ে দিন ফাঁসির কাঠে। আপনি নিজেকে খুনি বললে তো আর হবে না, আদালত করে তা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমার আপনাকে দুটো প্রশ্ন করব। এক, আপনি একজন সাধারণ মেয়ে, কোন দিন শরীরচর্চা বা মার্শাল আর্টের ট্রেনিং নেননি, তাহলে প্রথম যে পুরুষটিকে আপনি ঘাড় মটকে মারলেন, ঠিক কীভাবে মারলেন? এত আচ্ছা আচ্ছা, আমি ট্রেনিং না হয়েও কোনো ট্রেন্ড সোলজারও পারে না, আপনি কি করে পারলেন? দুই, আপনি একজন জীবন সংগ্রামী, দিনরাত কাজ করে আপনার উপার্জন মাত্র আসে 23,000 টাকা। আমরা ঘটনাস্থল থেকে খুনের অস্ত্র হিসেবে যে সোনার হাতুড়িটি পাই, সেটা কোনো সামর্থ্য কেনার আপনার নেই, থাকার কথাও না। তাহলে ওরকম একটা রাজকীয় হাতুড়ি পেলেন কোথায়? চুপ করে থাকবেন না, বলুন মিস উল্কি। বলে উঠলেন আসামি পক্ষের উকিল। জিজ্ঞেস করলেন আসামি পক্ষের উকিল। গোটা কোর্টরুম নীরব, যেন পিন পড়লেও শব্দ হবে। জনগণের উৎসাহী মুখ গুলি উকি দিচ্ছে একের পর এক। উল্কি নীরব হয়ে মুখ নামিয়ে রয়েছে। উল্কি আমতা আমতা করে বলে ওঠে, আমি তো বললাম খুন দুটো আমি করেছি, তাহলে কিভাবে করলাম, কোথায় অস্ত্র পেলাম, এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। আমি আপনাদের প্রিয় ডেভিল সেই কোর্টরুমের সামনের সারিতে বসে সব কিছু লক্ষ্য করছিলাম। একজন নিরপরাধ ব্যক্তির এরকম হেনস্থা সহ্য করতে পারছিলাম না। উঠে দাঁড়ালাম, গমগমে গলায় বলে উঠলাম, মহামান্য আদালতকে সম্মান জানিয়ে আমি কিছু বলতে চাই, ইওর অনার। আপনার কোনো বক্তব্য থাকলে কাঠগড়ায় এসে বলুন। বললেন জজ সাহেব। উৎসাহিত জনতার উৎসুক মুখমণ্ডলের দিকে বিন্দুমাত্র দৃষ্টিপাত না করে আমি উঠে দাঁড়ালাম এবং গটগট করে হেঁটে চললাম কাঠগড়ার দিকে। আমার নাম রোহিত, রোহিত রায়। আমি রোহিত কনস্ট্রাকশনের একমাত্র কর্ণধার। আমার অবশ্য আরেকটি পরিচয় আছে, সবাই আমাকে ডেভিল বলে চেনে। আমার বক্তব্য শেষ হতেই শুরু হলো কলরব। উৎসাহিত জনতা যেন ফেটে পড়ছে প্রবল উৎসাহে। চারদিকে প্রতিধ্বনিত হতে লাগলো একটাই নাম সবার মুখে, ডেভিল, 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 ডেভিল দ্য প্রোটেক্টর, ডেভিল দ্য সন অফ গড, ডেভিল ধর্ষকের জমদূত। আমি বলে চললাম, ইওর অনার, আজ পর্যন্ত যে কটি খুন হয়েছে, নৃশংসভাবে যে কটি ভিডিও ইন্টারনেটে আপলোড হয়েছে, তা আমার নির্দেশে। ছোটবেলাতে আমি আমার আপনজনদের দ্বারা সেক্সুয়ালি মলস্টেড এবং রেপড হই। ফলস্বরূপ আমার মধ্যে আমার অজান্তে বাসা বাঁধতে থাকে একটি শয়তান। কিন্তু এই শয়তানের জন্ম হয়েছিল মানুষের স্বার্থে। স্বয়ং ঈশ্বরও কখনো দেবী কালিকা রূপে, কখনো বা রহিংস অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিল অশুভ শক্তির বিনাশ করার জন্য। আর আমার জন্মের কারণ ছিল যারা রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, ঘরের ভেতর এবং বাইরে, কর্মক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় পুরুষ এবং নারীদের উত্ত্যক্ত সেক্সুয়ালি হ্যারাস, ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে থাকেন এবং আইন তাদের ছুঁতেও পারে না, তাদের জনগণের সামনে শাস্তি দেওয়ার জন্য। এটাই ছিল আমার মিশন, আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমার বাংলাতে অনুসন্ধান করলেই এই সমস্ত কিছুর প্রমাণ পাবেন। সামনের এই মেয়েটি সম্পূর্ণ নিরপরাধ, ওনাকে মুক্তি দিন জজ সাহেব। আমি আমার অপরাধ স্বীকার করছি মহামান্য আদালতের কাছে। হঠাৎ সবাই শুনতে পেল আদালতের বাইরে প্রবল জনরোষ যেন আশ্রে পড়ছে। চারদিকে একটাই স্লোগান, চারদিকে নিমিষে পরিণত হলো রণক্ষেত্রে। পুলিশের গাড়ি চালিয়ে দেওয়া হলো, দাও দাও করে আগুন জ্বলে উঠল। শান্ত কোর্টরুম নিমিষে পরিণত হলো এক সুবিশাল রণক্ষেত্রে। আমি মহামান্য আদালতের কাছে হাত জোর করে মিনতি করলাম যেন আমাকে খানিকক্ষণের জন্য কোর্টরুমের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর যেন মহামান্য আদালত তার রায় জানান। সামনে উত্তেজিত জনতা, চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে, সবাই বিক্ষুব্ধ। আমি সবার সামনে গেলাম, হাত জোর করে সবার উদ্দেশ্যে বললাম, প্রিয় জনগণ, আমি আপনাদের সবার প্রিয় ডেভিল আজ কিছু বলতে চাই। আপনারা দয়া করে একটি বার আমার কথাগুলো মন দিয়ে শুনুন। উত্তেজিত জনতা একটু চুপ হলে যেন,
তারা মন দিয়ে শুনতে লাগলো আমার কথাগুলো। জমে উঠল প্রেস রিপোর্টারদের ভিড়, অসংখ্য ফ্ল্যাশ লাইট। আমি ক্যামেরার দিকে মুখ করে বলতে শুরু করলাম, আমার এই মিশন কখনো অন্যায়কে সমর্থন করে না। আজ আপনারা কোর্ট চত্বর ধ্বংস করে আইনকে চরম অবমাননা জানিয়েছেন। আর যদি আমার মৃত্যু হয় তাহলে আমি সুখে মরতে পারবো না। কারণ কারণ আমি ব্যর্থ। হিংসা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য জনসচেতনতা। আজ আমার মৃত্যু হলেও কাল আবারও হাজার হাজার ডেভিল তৈরি হবে। আমার এই মিশন আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সবার আগে বলবো, নিজেদের সন্তানদের কথা গুরুত্ব দিয়ে শুনুন। যদি কোথাও ওরা সেক্সুয়ালি হ্যারাসড হয়ে থাকে তাহলে স্টেপ নিন। প্রতিটি মহিলা এবং পুরুষকে একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে। সমাজে পুরুষ এবং মহিলা উভয় পক্ষ সমানভাবে ধর্ষিত, প্রতারিত। পুলিশ প্রশাসনকে আরও ভালোভাবে উদ্যোগী হতে হবে। সন্তানকে ভালো উপদেশ দিন, তাদের সময় দিন, সবাইকে সম্মান করতে শেখান। সেদিন আমার ভালোবাসার মানুষটি যখন ধর্ষিত হয় কেউ কোনো ব্যবস্থা নেয়নি। যখন ছোটবেলাতে আমি ধর্ষিত হই আমার বাবা মা কেউই আমার কথায় কর্ণপাত করেনি। তারা ব্যস্ত ছিলেন নিজেদের জীবন নিয়ে। এভাবে চলতে থাকলে কাল শত সহস্র ডেভিলের জন্ম হবে। আইনকে সম্মান করুন, প্রতিরোধ গড়ে তুলুন নিজেদের মধ্যে, নিজেদের সন্তানকে শক্তিশালী করে তুলুন। আর অন্যায় দেখলে রুখে দাঁড়ান। যখন যখন অন্যায় হবে ডেভিল আবার আসবে, ডেভিল আবার জন্ম নেবে, ডেভিল আবার নিজের হাতে শাস্তি দেবে ধর্ষকদের। মোহাম্মদ আদালতের হুকুমে আমার ফাঁসির রায় ঘোষণা করা হলো। আজ আমার ফাঁসির দিন, তাই আমার শেষ অনুরোধ, আমার বক্তব্য লাইভে এসে সবার সাথে শেয়ার করলাম। হুম? তবে আমি আবার আসবো, আবার। যখন যখন অন্যায় বাড়বে এই পৃথিবীর বুকে ডেভিল আবার জন্ম নেবে। ডেভিল উইল বি ব্যাক।